আজকের গল্প তোমার কাছাকাছি। শুনছো, বাবাই ফোন করেছিল এই একটু আগে। ওহো, ওর সাথে কিছু কথা ছিল, খুব জরুরি। ভিসার ব্যাপারে একটু গন্ডগোল হচ্ছে, ওটাই বাবাইকে বলতে হবে। ভিসার বোধহয় আর দরকার পড়বে না। এমন কথা বললে কেন রত্না? বাবাই ঠিক আছে তো? রায় কেমন আছে? বাবাইয়ের মুখ চোখ বা কথার ধরন কেমন যেন অচেনা মনে হলো জানো। ওদের ওখানে যাচ্ছি এই নিয়ে সমস্যা হলো কিনা বুঝতে পারছি না। বেশ আগ্রহ নিয়ে বাবাইকে যখন বললাম, জানিস তো, তোর আর রায়ের জন্য কিছু জিনিস কিনেছি, ওজন একটু বেশি হয় হোক। এই প্রথম যাচ্ছি আমরা তোদের নতুন সংসারে। 2 বছর বিয়ে হয়ে গেছে, যাচ্ছি যাব করে আর হয়ে ওঠেনি। সেই চাকরি নিয়ে 5 বছর হলো গেছিস, কিন্তু তখন তো তোর নিজেকে গুছিয়ে নেবার দৌড়। তাই মনের ইচ্ছের কথা তোকে বলিনি। তোর বাবা রিটায়ার করার পর একটু সাহস করে যাচ্ছি, বুঝলে। এত কথা বললাম, ওর মুখে কোনো কথা ছিল না। কিছু হয়েছে কিনা ভেবে রায়ের খোঁজ করলাম। বললাম, একটু রায়কে ডাক, কথা বলি। তুই কেমন চুপ করে আছিস? রায়ের এখন সময় নেই ফোনে কথা বলার। ফোনটা কেটে দিল বাবাই। আমরা যাচ্ছি, এটা রায়ের অপছন্দ কিনা বুঝতে পারছি না। বাবাইয়ের কথায় হাবে ভাবে মন বলছেও ভালো নেই। টিকিটটা ক্যান্সেল করে দাও না হয়। ওরা নিজেদের নিয়ে ভালো থাকুক, এটাই তো আমাদের চাওয়া। টিকিট ক্যান্সেল করে দাও বললেই কি করা যায় রত্না? অনেকগুলো টাকা। রিটায়ার করার পর ওই তো সামান্য টাকা। প্রভিডেন্ট ফান্ডের একটা টাকাও পাইনি। সব টাকা তুলেছি বাবাইকে উচ্চশিক্ষিত করার তাগিদে। ঠিক আছে, আমি বাবাইয়ের সাথে কথা বলে নেব রত্না। কি বলবে? বললেই কি বাবাই সব বলবে? মাঝখান থেকে আর একটা ঝামেলায় পড়বে ছেলেটা। কি যে হলো! 1 মাসের কথায় পেপার দেখে মেয়ে পছন্দ করে বিয়ে দেওয়া ঝুঁকি না নিলেই হতো। এত তাড়াহুড়ো করলে তুমি? বাবাই ওখানে একা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, তোমার দুশ্চিন্তায় ঘুম হয় না। একটা বিয়ে হয়ে গেলে তুমি নিশ্চিন্ত হতে পারো। উচিত ছিল একটু খোঁজ নিয়ে বিয়েটা দেওয়ার। রায়ের কাকা কাকিমা তো এত ভালো পরিবার, আর ছেলে বিদেশে চাকরি শুনে কি তাড়াহুড়োই না করলো। আরে না না, এত ভাবছো কেন রত্না? ওর কাকার এক প্রতিবেশী আমাদের অফিসে কাজ করে। জানতে চাইলে বলেছিল, একদম ভাববেন না প্রসূনদা, কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়ে কাকা কাকিমার কাছে বড় হয়েছে। কোনোদিন ওকে নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া রায় মেয়েটি পড়াশোনায় বেশ ভালো ছিল বরাবর। ভালো চাকরি করে, চোখ বন্ধ করে নিয়ে যান ঘরের বউ করে। ছেলে মেয়ে কেমন তা প্রতিবেশীরা ভালো বলতে পারে। বাবাইয়ের যে অপছন্দ তেমন কথা তো বাবাই বলেনি। ও তো পুরোটা আমাদের উপর ছেড়ে দিয়েছিল। বাবাইয়ের চাকরি নিয়ে কোনো গন্ডগোল হয়নি তো? নাকি ওদের সংসারে আমাদের উপস্থিতি রায়ের পছন্দ নয়? ঠিক আছে, আমি কাল কথা বলবো। এখন তো মাঝরাত ওদের ওখানে। বাবাই রোজ রাতে শুতে যাবার আগে ফোন করে। আজ কেন ফোন করছে না? একটু ধৈর্য ধরো রত্না, ওর সময় মতো ঠিক ফোন করবে। মনটা এত কুগাইছে কেন বুঝতে পারছি না। শুনছো, ফোনটা তুমিই করো না হয় আজ। না, ফোনটা ধরছে না বাবাই। একবার দুবার তিনবার, এই বাবাইয়ের মুখ। কিরে বাবাই, শরীর ঠিক আছে তো? ঠিক আছে। এতবার ফোন করার কি আছে বাবা? মরেও যায়নি, ফুরিয়েও যায়নি। অকারণে ফোন করবে না। আমার সময় মতো আমি ফোন করব। বাবাই, বাবার সাথে কিভাবে কথা বলছিস? বাবা ব্যস্ত হবে না? কদিন ধরে তোর কথার ধরন একটু একটু করে পাল্টে যাচ্ছে, বুঝতে পেরেও বিশ্বাস করতে মন চাইছিল না। তোর অফিসে সব ঠিক আছে তো? তুই আর রায় ভালো আছিস তো? আছি বলে ফোনটা কেটে দিল বাবাই। ভুল হয়ে গেল কি পাত্রী নির্বাচনে? বাবাই তো এমনভাবে কথা বলে না কোনোদিন। রত্না, চোখের জল ফেলো না। ওরা দুজনে যদি ভালো থাকে, এর চেয়ে ভালো যাওয়া আমাদের আর কি আছে? আমাদের নিয়ে ভাববার তো কিছু নেই। একটা না দুদিন বাবাইয়ের ফোন আসেনি। রত্না বা প্রসূনেরও ইচ্ছে করেনি যেচে ফোন করার। রত্না, আজ রান্নায় নুন দিতে ভুলে গেছো? এত চিন্তা করে কি করবে? বিয়ে হয়ে গেছে, ওরা ওদের মতো আছে। নিজের মতো করে ওরা ভালো থাকুক। বেশ বললে তো তুমি। মায়ের সাথে কথা বলার সময় পায় না ছেলে? নাকি বউয়ের মন জোগাতে গিয়ে বাবা মাকে ভুলে যেতে বাধ্য হচ্ছে? এভাবে একটা মেয়েকে জাজ করো না। তুমিও তো একটা মেয়ে। সংসারের যে কোনো ভুলে মেয়েদেরকেই কেন কাঠগড়ায় দাঁড় করাও তোমরা মেয়েরা?
বাবাই তো জানে একটা ফোনে একটু দেখতে পাওয়ার অপেক্ষায় বাবা মা সারাটা দিন অপেক্ষা করে কাটায়। এটা যদি সত্যিই ওর মধ্যে থাকে, তাহলে 2 বছর এসে একটা মেয়ে ওর জীবনে 32 বছরের চাওয়া পাওয়াকে যদি নস্যাৎ করে দিতে পারে, তাহলে জেনে রাখো রত্না, বাবাই কোনো দিন আমাদের ভালোবাসেনি। এভাবে বলো না, অসুস্থ লাগছে নিজেকে। শিক্ষায় নিশ্চয়ই ত্রুটি ছিল। এই শুনছো, কলিং বেলটা বাজছে, একবার দেখবে? পুজো করতে বসেছি সবে। দরজা খুলে অবাক প্রসূন। কি দেখছে? দরজার ওপারে রায় দাঁড়িয়ে, মুখে চোখে ক্লান্তির ছাপ। রত্না, উঠে এসো, দেখো রায় এসেছে। বাবা আসেনি রায়? সব বলছি বাবা, আমি আগে একটু জল খাবো। দাঁড়াও রায়, একটু মুখে কিছু দাও আগে। পুজোর প্রসাদ একটা সন্দেশ হাতে নিয়ে এসে দাঁড়ালো রত্না। মায়ের চোখ, সর্বোপরি এক মেয়ের চোখ। রায়ের চোখে মুখে একটা অশান্তি আর অপ্রাপ্তির ছাপ রায়ের দেহে স্পষ্ট। ও মা হতে যাচ্ছে। এই কথাটা বাবাই বা রায় একবারও বলেনি? 4 কি 5 মাস হয়তো হবে, কি আরও বেশি। এত আনন্দের খবরটা ওরা দেয়নি কেন? রায়, তোর কাকা কাকিমা জানেন তোর আসার কথা? একটু ফোন করে দিলে পারতি, বাবা গিয়ে নিয়ে আসতো এয়ারপোর্ট থেকে। এত প্রশ্ন করো না রত্না, ওকে একটু ফ্রেশ হতে সময় দাও। এই চুড়িদারটা নে রায়, এটা তোর চুড়িদার, যাবার সময় রেখে গিয়েছিলি। স্নানটা সেরে আয় মা, পরে সব শুনছি। বিয়ের আগে থেকেই তোমার ছেলে একটি বিদেশি মেয়েকে ভালোবাসতো। ওরা একে অপরকে বিয়ে করবে এরকম কথা দিয়েছিল। হঠাৎ এই বিয়ে 1 মাসের মধ্যে এটা তোমার ছেলে আড়াল করেছিল সেই মেয়েটিকে। জরুরি কাজে দেশে যেতে হচ্ছে এমনটা বলে এসেছিল। বিয়ের পর ওখানে গিয়ে প্রথমটা কিছু বুঝতে পারা যায়নি। প্রায় রোজ আসতো অ্যানি, গল্প করত, কিন্তু কথার ধরন আমার ভালো লাগেনি কোনোদিন। কখনো কখনো বলেছে এখানকার এটাই কালচার। কলিগদের সাথে সবাই এভাবেই মেশে। ওদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক অনেকবার দেখেছি। প্রথমটায় একটা মোহ ভেবেছি। বিদেশে বিভুইয়ে ভয়ও পেয়েছি কিছু বলতে। গন্ডগোল বাঁধল আমার প্রেগনেন্ট হওয়াকে কেন্দ্র করে। অ্যানি এসে বাড়িতে থাকতে শুরু করলো। আমাকে সব মানিয়ে নিতে হবে, কেননা তোমার ছেলে আলটিমেট ওই বিদেশি মেয়েটিকে ভালোবাসে। তোমাদের কথা রাখতে এই বিয়ে করেছে। প্রথমে বিছানা ছাড়তে হলো, পরে এক এক করে সব। এত মানিয়ে নিয়ে ওর কাছে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। অত্যাচার করতো প্রায় রোজ। মাত্রা বেড়ে গেল যখন তোমরা ওখানে যাবে বললে। শুরু হলো শারীরিক ও মানসিক অত্যাচার। চোখের সামনে ওই মেয়েটিকে নিয়ে শোয়া বসা ঘুরতে যাওয়া। আর পারিনি মা। ওখানেই এক কলিগের বাড়িতে কটা দিন থেকে টিকিট কেটে সোজা তোমার কাছে এসেছি। তোমার বাবাই কোনো খোঁজ করেনি। তোমরা বিশ্বাস করতে নাও পারো, তাই অ্যানির সাথে ঘনিষ্ঠ মুহূর্ত আমি ভিডিও করেছি। বলতে পারো ওদের প্রতিদিনের সময় কাটানো আর আমার প্রতি ব্যবহার সবটাই আমার রেকর্ড করা আছে। থানায় জানানোর মতো রুচি আমার হয়নি। তোর কথা বিশ্বাস করেছি মা। ছেলের উত্তরণের বৃত্তান্ত আর নাইবা দেখলাম। রায়, কাকা কাকিমাকে একবার জানানো উচিত তুই এখানে এসেছিস। সময় মতো জানিয়ে দেব মা। কটা দিন তোমার আর বাবার কাছে থাকতে দাও। তোমাদের আদর বেড়ে উঠছে আমার মধ্যে একটু একটু করে। তোমাদের কাছাকাছি ও থাকুক সমাদরে। ওর তো কোনো দোষ নেই। কাকাকে প্রসূন খবরটা জানানোর মাঝে নিজের ছেলের অযোগ্যতা প্রকাশ করতে দ্বিধা করেনি। প্রসূন অনুরোধ করেছে রায় থাকবে প্রসূন আর রত্নার কাছে আত্মসম্মান নিয়ে। আপনারা অনুগ্রহ করে রায়কে নিয়ে যাবেন না। ছেলে মরে গেলে বউ কি পর হয়? কাকা কাকিমা দেখা করতে এসেছিল না, বাবাইয়ের সাথে আর রত্না প্রসূন কোনো যোগাযোগ করেনি। বলা বাহুল্য বাবাইও করেনি। প্রসূন আর রত্না রায়ের ভালো থাকা নিয়ে ওরা ব্যস্ত। মাঝে ছোট্ট করে স্বাদ হলো রায়ের। কাকা কাকিমা আরও 2-4 জন কাছের লোকেদের নিয়ে উদযাপিত হলো স্বাদ। সকাল থেকেই রায়ের শরীরটা ভালো লাগছে না। রত্না প্রসূন নার্সিংহোমে নিয়ে গেল রায়কে। এতদিন যে ডাক্তারবাবুকে দেখিয়েছে আজ তিনি আউট অফ স্টেশন। ফোনে যোগাযোগ করা হলে নার্সিংহোমে ভর্তি করে দিতে বললেন। পরের দিন গোধূলির আলোয় পৃথিবীতে এলো প্রসূন আর রত্নার আদর। একদম কাছাকাছি দাঁড়িয়ে ওদের আদরের কাছে। রায়, তোর ছেলে হয়েছে, মুখে হাসি নেই? মেয়ে হবে ভেবেছিলি? ঠিক তাই মা, একটা মেয়ে চেয়েছিলাম। ভবিষ্যতে যেন তোমাদের মতো অসম্মানের মুখোমুখি হতে না হয়।
যে সন্তান বাবা মায়ের সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখায়, সেই সন্তান অন্য বাড়ির একটা মেয়েকে মূল্য দেবে, এটা ভাবা ভুল। মোহ হয়তো কিছুদিন ভাসিয়ে নেবে, কিন্তু পরে সব হারিয়ে শূন্যতা আসে সেই সম্পর্কের। বিছানায় শুয়ে দিব্য হাত পা নাড়িয়ে কত কি বলার চেষ্টা ওইটুকু ছেলের। হাত মুঠো করে শূন্যে তুলে কি প্রতিবাদ জানায় মায়ের অসম্মানের? প্রসূন বরাবর হিসেবে পাকা, তবুও ভুল হয়েছিল দুর্বলতার কাছে। সম্পূর্ণ উজাড় করে দিয়ে ছেলে বড় করেছে। শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু মানুষ হয়নি। উকিলের পরামর্শ নিয়ে একেবারে কোর্টের আইনি কাগজ পাঠাতে গিয়ে মনে হলো একটা চিঠি লিখে দেওয়া জরুরি। কথা বলার প্রবৃত্তি হয়নি রত্না প্রসূন কারো। বাবাই, একটা আইনি কাগজ পাঠালাম, আমার আর তোর মায়ের স্বতঃস্ফূর্ত মতে। ছেলেকে মানুষ করতে না পারার লাঞ্ছনায় রোজ মননে অসহায় হচ্ছি। এই বন্ধন তোকে বিব্রত করে রোজের স্বাধীন যাপনে। তোকে মুক্ত করে দেবার তাগিদে এই মুক্তিপত্র পাঠালাম। তুই কতটা মুক্তি হলি তুই ভেবে দেখিস। আমরা বন্ধন মুক্ত হলাম। বংশধর যে এসেছে তাকে আর প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শিক্ষিত করব না। যখন যেমন তখন তেমন করে ও বেড়ে উঠবে। আর কিছু না হোক, ও মানুষ হবে। ও হ্যাঁ, একটা কথা বলছি, কখনো প্রত্যাশা রাখিস না এই বাড়িতে বা সম্পত্তিতে। আমাদের দুজনের কাছে তুই অনেক আগেই হারিয়ে গেছিস। সামান্য সুতোয় একটু বাধা ছিলি, সে বাঁধন আজ ছিঁড়ে দিলাম। ইতি প্রসূন চ্যাটার্জি।